জুলাই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত বছর মেতে রাজপথে নামে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি, সাথে ছিল জামায়াতে ইসলামীও। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়েছে। যাই হোক, ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো? মানে স্পিকার বিএনপি আজ যেই রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। দীর্ঘ 2 ঘন্টার বৈঠক শেষে আগামী 9 এপ্রিল থেকে 5 দিনের কর্মসূচি ঘোষণা করে 11 দলীয় জোট। জনরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি তাদের। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিন। বিস্তারিত দেখে নেওয়া যাক। রাজপথের আন্দোলন কোনো সরকারি দলের জন্য ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করেন জোটের শীর্ষ নেতারা। বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের পূর্বে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এ সময় জোটের শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথ ও সংসদে প্রতিবাদ করা হবে। দেশ পরিচালনার জন্য জনগণের সংবিধান হতে হবে জানিয়ে 11 দলীয় শীর্ষ নেতারা আরও বলেন, বিএনপির সুবিধাবাদীদের রাজনীতি করছে। এ সময় জামায়াতের নায়েবে আমির ATM আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে অস্বীকার করা মানে এক ব্যক্তির হাতে শাসন কায়েম করা। বক্তব্য শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে যোগ দেন জোটের হাজারো নেতাকর্মী। মিছিলটি পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপি আজ যেই রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। জুলাই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত বছর মেতে রাজপথে নামে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি, সাথে ছিল জামায়াতে ইসলামীও। আন্দোলনের মুখে 12 মে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাসবিরোধী আইন 2009 এর ধারা 18-র ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত। বুধবার সংসদে এই বিলের সংশোধনী এনে তা উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলীয় নেতা জামায়াত আমির আইন প্রণয়ন প্রক্রিয়ার মাঝে কথা বলতে চাইলেও সুযোগ নেই বলে জানান স্পিকার। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন। আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। আপত্তি জানাবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় আপত্তি করলে এটা আমরা গ্রাহ্য করতে পারতাম। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নেই। পরে আইনের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। মানে বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে
এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এখন আপনারা যদি এর উপরে আলোচনা করতে চান, আমার মনে হয় সংশোধনের সেকেন্ড রিডিং স্টেজে যদি আপনারা সংশোধনী দিতেন, আলোচনা থাকতো, এবং ফার্স্ট রিডিংয়ে উত্থাপনের পরে যদি আপনারা আপত্তি তুলতেন, তাহলে আলোচনা থাকতো। কণ্ঠভোটে এই আইন পাশের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ত্রয়োদশ জাতীয় সংসদ। মানে বিরোধী দলের নেতা মেনে নিয়েছেন। সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন সহ সব অধ্যাদেশকে আইনে পরিণত করা সহ নানা সংকট নিরসনে জরুরি বৈঠকে বসে 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। দীর্ঘ 2 ঘন্টার বৈঠক শেষে আগামী 9 এপ্রিল থেকে 5 দিনের কর্মসূচি ঘোষণা করে 11 দলীয় জোট। জনরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি তাদের। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। সরকার সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে বিএনপি। জাতীয় সংসদে বই দেখিয়ে তো একজন নেতা বলেন এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা পালন করব। তো তার অর্থ কি দাঁড়ালো? গণভোটে যা গিয়েছে ব্যালটে, ওখানে তো জুলাই সনদের সম্পূর্ণটাই গিয়েছে। তো অক্ষরে অক্ষরে মানেন, তাহলে 10টা নোট অফ ডিসেন্ট বাদ দেন। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে কিন্তু খারিজ করে দিয়েছে, তা মানেন না। শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছেন যে আমরা সব মানব। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দেব। এ সময় জ্বালানি সংকট সহ সরকার পুরনো তথ্য প্রযুক্তি আইন ব্যবহার করে বিরোধী মত দমনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জোট নেতারা। মাননীয় সদস্যবৃন্দ উত্থাপনের আপত্তি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 4। আপনি আপত্তি ব্যাখ্যা করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যেই বিলটি উত্থাপন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে যে বিলটা আনা হয়েছে, সেই বিলে যদি আমরা দেখি, এখানে কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে, এবং এখানে 2 ঘতে সংজ্ঞার মধ্যে আমরা যদি দেখি, বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, এটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে সংঘটিত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এটাকে একভাবে দেখা হবে। আর আরেকটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্য যেই কার্যাবলীগুলো সংগঠিত হয়েছে সেটাকে একভাবে দেখা হবে। মাননীয় স্পিকার, প্রবলেমের জায়গাটা যেটা, সেটা হচ্ছে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে যে ধরনের সংগঠিত হত্যাকাণ্ড হয়েছে সেটাকে কে ডিফাইন করবে? সেটাকে কিন্তু ডিফাইন করবে এই আইন অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন। অর্থাৎ এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের উপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা কিন্তু ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এই জাতীয় মানবাধিকার কমিশনটা, এটা যে 2009 সালের অনুযায়ী যদি চলে, তাহলে সেটা কিন্তু পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত একটা মানবাধিকার কমিশন। যেই মানবাধিকার কমিশন বিরোধী দল ও মতকে দমনের জন্য ব্যবহার করা হয়েছে, ভিকটিম ব্লেমিং এর জন্য ব্যবহার করা হয়েছে, যেই মানবাধিকার কমিশন গুম খুনের বৈধতা উৎপাদন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই মানবাধিকার কমিশনকে যদি আমরা মন্ত্রণালয়ের অধীনে রাখি এবং ওই মানবাধিকার কমিশনের মধ্য দিয়েই যদি আমরা জুলাই গণ অভ্যুত্থানের
এই কার্যক্রমগুলোকে বিচারের এবং নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিরীক্ষণ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এছাড়াও আমরা যদি দেখি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এবং আমি যখন এই জায়গায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে 28 জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে, তাদের ব্যক্তিগত তাদের চ্যাট গ্রুপে তারা হচ্ছে তাদের মতামত প্রকাশ করার কারণে বিচারকদের হচ্ছে মাননীয় স্পিকার শোকজ দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। সেই জায়গা থেকে এই বিলটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এটাকে যদি আমরা ফাংশনাল করতে চাই, শুধুমাত্র অর্নামেন্টাল না, যদি আমরা ফাংশনাল করতে চাই, তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই সেটাকে অটোনমাস করতে হবে। আমার সামনে যারা আছেন, আমরা হয়তো আমাদের থেকে এখানের প্রত্যেকটা সদস্য নির্যাতন, নিপীড়ন এবং তাদের যে পলিটিক্যাল রিপ্রেশনের মাত্রা শত সহস্র গুণ বেশি। আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম এই জাতীয় মানবাধিকার কমিশনকে তারা একটা স্বতন্ত্র বডিতে নিয়ে যাবে, অথচ আমরা দেখলাম যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই এটাকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখতে চাচ্ছে। এই অজুহাতে যে জাতীয় মানবাধিকার কমিশন যদি অটোনমাস হয়ে যায়, তাহলে সেটাকে হচ্ছে এটার জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে? মাননীয় স্পিকার, আমাদের ইলেকশন কমিশন, আমাদের হচ্ছে পিএসসি, আমাদের হচ্ছে দুর্নীতি দমন কমিশন, যদিও এটা কাজীর কেতাবে কেতাবে আছে, গোয়ালে নাই, কিন্তু এটা কিন্তু একাডেমিক ভাবে এটাকে ইভেন ইন্টারন্যাশনালিও এই জিনিসটা কিন্তু অটোনমাস হওয়ার কথা। সেজন্য মাননীয় স্পিকার, যেভাবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া একটা মানবাধিকার কমিশন বা বিরোধী দল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই। সেই জায়গাটা থেকে আমরা আপনার মাধ্যমে আমরা এই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের এইচপিএম এর কাছে অনুরোধ থাকবে, এই বিলটা পাশ করার আগে যেন জাতীয় মানবাধিকার কমিশনের আমরা এটা যেন ইভেন উনার দলেরও একজন মাননীয় সংসদ এই বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং উনি পয়েন্ট বাই পয়েন্ট এই বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। যদি জাতীয় মানবাধিকার কমিশন দলীয়করণ করা হয়, দিন শেষে গুম খুন থেকে শুরু করে আমাদের এই জুলাই ইনডেমনিটি, এটা দিন শেষে হচ্ছে যে পেপারেই থেকে যাবে, এটা দিন শেষে কোনো বাস্তবায়ন হবে না। সেই জন্য মাননীয় স্পিকার, এই বিলটা পাশ হওয়ার আগে আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের এই বিলটা হচ্ছে সুরাহা হওয়া, নিষ্পত্তি হওয়া জরুরি। না হয় বিসিবির মতো আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাবো, আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতো আবার দলীয়করণ দেখতে পাবো, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে এক ধরনের দলীয়করণ করা হয়েছে আমরা সেটা দেখতে পাবো, আমরা বিচার বিভাগকে আবার যেভাবে এখন ভয়ের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়েছে। যাই হোক, ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? উত্থাপন করার বিষয়টা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়ার জন্য, সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেওয়ার জন্য। সেটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জুলাই যোদ্ধাদের দাবি ছিল। তার প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে অঙ্গীকারনামার একটা দফা ছিল এবং সেই দফাটা পরবর্তীকালে যেদিন সই করব সেদিনও একটা আন্দোলনের প্রেক্ষিতে আমরা অনুরোধ করে কমিশনকে অ্যামেন্ডমেন্ট আনিয়েছিলাম তাদের দাবির প্রেক্ষিতে। তার মানে যারা জুলাই গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের উপরে তো হানাদার বাহিনীর মতো গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী এবং পেটুয়া বাহিনী নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। জনতার প্রতিরোধের মুখে তাদের মধ্যেও কেউ কেউ প্রাণ হারিয়েছে, এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, আমরা বলেছি। সুতরাং তাদেরকে সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেয়া দরকার। সেই প্রেক্ষিতে অধ্যাদেশটা
ইন্টারিম গভর্নমেন্ট প্রণয়ন করে সবার মতামতের প্রেক্ষিতে। হ্যাঁ, এখানে যদি আপনি সংশোধন আনয়ন করতে চান, মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলছি, সেটা সেকেন্ড রিডিং মধ্যে আপনি সংশোধনে আনতে পারতেন, আগে নোটিশ দিতে পারতেন, সেই সংশোধনীগুলো নিয়ে আমরা আলাপ করতে পারতাম। সেটা একটা স্টেজ। এখন বিল উত্থাপনের পরে বা উত্থাপনের অনুমতি চাওয়ার পরে আপনি পারেন বিধি মোতাবেক ৭৪, ৭৫, ৭৬ বিধিতে পারেন, কিন্তু এর প্রেক্ষিতে আমার যে জবাবগুলো আজকে দিতে হবে ফর রেকর্ড, সেই জবাবগুলো আমার বলা উচিত, জবাব দেওয়া উচিত। এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের কাউন্সিলরদেরকে, হ্যাঁ, তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে, এখনো স্টিল ইট ইজ পেন্ডিং উইথ দি চেম্বার কোর্ট, আই থিঙ্ক, ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে। আরো অনেক কথা আমি বলতে পারতাম, বলছি না।